হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ, এই তিনটে ক্লজই খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে ইউজ করে অনেক লাইন আমরা বানিয়ে থাকি, এবং যখন লেখালেখি করছো তখন সেক্ষেত্রে এই ক্লজগুলোর ব্যবহার খুব হয়ে থাকে। তো যদি ক্লজ নিয়ে কনফিউশন থাকে তাহলে লাইন লেখার সময় কনফিউশনটা বেড়ে যাবে আরও। তো সেই জন্য আজকে আমি একটু অন্যরকমভাবে ক্লজটাকে প্রেজেন্ট করতে চলেছি। আজকে তোমরা এখানে দেখতে পাবে কিভাবে একটা প্যারার মধ্যে, যেখানে একটা গল্পের মতন করে বিষয়কে লেখা আছে, সেখানে কিভাবে আমরা এই ক্লজের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। তো এসব দেখে নাও, আমরা একটা প্যারাকে ট্রান্সলেশন তার দেখব, তার সাথে সাথে তার মধ্যে দেখতে পাবো কিভাবে এই ক্লজের ব্যবহার হচ্ছে। সেই প্যারার মধ্যে একটা গল্প রয়েছে, দেখা যাক। দেখো, এখানে আমি প্রথমে বাংলায় লাইনটাকে লিখে দিয়েছি, তারপরে ইংলিশে সেটার ট্রান্সলেশনটা করা আছে। আমরা একটা করে বাংলা লাইনের অংশ পড়ব, তারপরে ট্রান্সলেশনটা পড়ব। প্রথমে বিষয়টা বুঝে নেব, তারপরে আমরা ক্লজটাকে ফাইন্ড আউট করব। দেখো, প্রথম অংশে কি বলা হচ্ছে, মিসেস সেন একটি বই খুঁজে পেয়েছিলেন। মিসেস সেন ফাউন্ড আ বুক। তারপর, যা খুব আকর্ষণীয় ছিল। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তারপর, যখন তিনি এটি খুললেন, when she opened it, তিনি একটি নোট দেখতে পেলেন। she saw a note. এতে বলা ছিল যে it read that, কেউ একটি বার্তা রেখে গেছে। someone had left a message. বার্তাটি যেটি ছিল নীল কালিতে লেখা তাকে আগ্রহী করেছিল। তো বার্তাটি, দ্য মেসেজ, যেটি ছিল নীল কালিতে লেখা, which was written in blue ink, তাকে আগ্রহী করেছিল, intrigued her, কারণ এটি রহস্যময় ছিল, because it was mysterious, তিনি আরও জানতে চেয়েছিলেন, she wanted to know more, সে ভাবল কে এটা লিখেছে, she wondered who had written it, যেই তিনি আরও পড়লেন, as she read further, তিনি একটি সূত্র খুঁজে পেলেন, she found a clue. তারপর, এটি তাকে লাইব্রেরিতে দেখে নিতে পরামর্শ দিল, it suggested that she should look in the library. যখন তিনি লাইব্রেরি পরিদর্শন করলেন, when she visited the library, তিনি আরেকটি নোট আবিষ্কার করলেন, she discovered another note. এই নোটটি প্রকাশ করল যে this note revealed that, রহস্যটি সবে শুরু হচ্ছিল, the mystery was just beginning. ওকে, এরমভাবে একটা প্যারা আমরা দেখতে পেলাম। এখানে বেশ কিছু লাইনস রয়েছে। এইখানে লাইনসগুলোর মধ্যে প্রত্যেকটা লাইন, প্রতিটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো কোনো না কোনো ক্লজ হয়েছে। এখান থেকে বোঝার চেষ্টা করব ক্লজটা কিভাবে অ্যাপ্লাই হয়। তাহলে এইটার মাধ্যমে আমরা একটা বিশেষ রকমের আইডিয়া পেয়ে যাব কিভাবে আমরা ক্লজ অ্যাপ্লাই করে লাইনগুলোকে জুড়তে পারি। ওকে, দেখা যাক। প্রথম লাইনটাকে লক্ষ্য করো, বাংলায় কি ছিল লেখা, মিসেস সেন একটি বই খুঁজে পেয়েছিলেন যা খুব আকর্ষণীয় ছিল। ভালো। এবার, মিসেস সেন ফাউন্ড আ বুক দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ক্লজ যখনই ফাইন্ড আউট করবে, সবার প্রথমে যেটাকে খুঁজে বার করার চেষ্টা করবে সেটা হলো লিঙ্কার বা জয়নার। জয়নার কি কি হতে পারে? WH ওয়ার্ড হয়, দ্যাট হয়, অ্যাজ, বিকজ, সিন্স ইত্যাদি ইত্যাদি সব তোমরা জানো যেগুলো জয়নার হতে পারে। তো সেই সমস্ত শব্দগুলোকে আমরা আগে খোঁজার চেষ্টা করব। সেই কনজাংশনটা কোনটা হচ্ছে যেটা সেন্টেন্সের দুটো অংশকে জুড়তে সাহায্য করছে। তো এখানে প্রথম যে লাইনটা, মিসেস সেন ফাউন্ড আ বুক, এই লাইনটার মধ্যে প্রথম অংশটায় যেটা রয়েছে, মিসেস সেন ফাউন্ড আ বুক, এর মধ্যে ভার্ব আছে একটা, এই ফাউন্ড হলো ভার্ব। তারপরে দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই অংশটার মধ্যে ওয়াজটা হচ্ছে আরেকটা ভার্ব। তাহলে দুখানা ভার্বের সেকশন পেলাম, একটা ওয়াজ আর একটা হলো ফাউন্ড। এই যে দুটো সেকশন, এই দুটো সেকশনকে যুক্ত করছে কে? দ্যাট, রাইট? এবার দেখো, এই যে দ্যাট, এই দ্যাট এখানে কাকে নিয়ে বলছে সেটা তোমায় বুঝতে হবে। এই লিঙ্কারটা যাকে নিয়ে বলবে সেই ভিত্তিতে
আমরা এটাকে বুঝতে পারবো যে এটা কী ধরনের ক্লজকে পয়েন্ট করছে। একটা অ্যাডজেক্টিভ ক্লজ মানে সে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, একটা নাউন ক্লজ মানে সে নাউনের মতন কাজ করবে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মানে অ্যাডভার্বের মতন কাজ করবে। এই হচ্ছে কনসেপ্ট। এবার যদি আমরা এইখানে দ্যাটের ব্যবহারটা লক্ষ্য করি, দ্যাট কাকে পয়েন্ট করছে? বলা হয়েছে মিসেস সেন ফাউন্ড এ বুক, সে একটা বই খুঁজে পেল যেটা বা যা হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যে বইটা ছিল বেশ আকর্ষণীয়। তাহলে যে বইটা বলা হচ্ছে মানে দ্যাট বলতে বইটাকে বলছে, বইটা যেটি, বইটা যা, তাহলে যা হলো এই বইটার কথা। যখন দেখব এরকম কোনো কনজাংশন এরকম পাশে থাকা কোনো নাউনকে বা প্রোনাউনকে পয়েন্ট করে তাকে উদ্দেশ্য করে ব্যবহার হচ্ছে, তখন সেক্ষেত্রে জানবে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। প্রশ্ন উঠতে পারে কেন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ করতে সাহায্য করছে? এটা খুব সহজেই বুঝতে পারো। একটা অ্যাডজেক্টিভ ক্লজ মানে সে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। আর অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? যখন কোনো এমন ধরনের একটা শব্দ দেখি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, অর্থাৎ এক কথায় বলতে গেলে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, তাকেই আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। ঠিক সেই জন্যই এখানে এই যে দ্যাট থেকে শুরু করে বাকি অংশটা, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই টোটাল বিষয়টা, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এই টোটাল বিষয়টা অ্যাকচুয়ালি বলছে এই বইটাকে কেন্দ্র করে, রাইট? এই যে বইটা, এই বইটাকে কেন্দ্র করে পুরো বিষয়টা বলছে। তাই জন্য দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নাউন, এই বুক নাউনকে নিয়ে এই অংশটা বলছে, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ যার লিঙ্কার হয়েছে দ্যাট। হলো? এবার পরের লাইনটা এসো, কি বলা হচ্ছে? When she opened it, she saw a note. When she opened it, she saw a note. এইটা হলো সেকেন্ড লাইন। এবার এই যে লাইনটা when she opened it, এখানে লিঙ্কার কোনটা আছে, কনজাংশন কোনটা আছে? কনজাংশন আছে when। এই when যে কনজাংশনটা রয়েছে, এই when কনজাংশনটা কাকে নিয়ে বলছে? দেখো এখানে দ্যাট যেমন বুককে নিয়ে বলেছিল, বুকের পাশেই বসেছিল, বুঝতে পেরেছিলাম এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। যদি বুক থেকে অনেক দূরে গিয়ে বসতো তাহলে হয়তো সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতো না, কারণ ওর পাশেই ওকে থাকতে হবে। এখানে দেখো when এর আগে কিন্তু কিছু নেই, when দিয়েই তো শুরু হচ্ছে, when এর আগে তো কিছু নেই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজের কোনো কনসেপ্টই আসছে না। তাহলে এখানে কি ক্লজ হয়েছে বুঝবো কি করে? সহজ উপায় হলো এই টোটাল কনসেপ্টটাকে দেখো, when এখানে কাকে পয়েন্ট করছে? when এখানে পয়েন্ট করছে শিকে না, সে কি ইটকে পয়েন্ট করছে না, কিন্তু when পয়েন্ট করছে শি যে এটাকে ওপেন করলো এটাকে পয়েন্ট করছে। এই ওপেন করা যেটা হলো ভার্ব, তাকে পয়েন্ট করছে when। তার মানে when এখানে অ্যাডভার্বের মতন কাজ করছে। তো সেই সেন্স থেকে এই when she opened it, এটা পরের সেকশনে থাকা she saw a note, এই যে saw দেখলো, এই দেখলো কনসেপ্টটাকে পয়েন্ট করছে, ভার্বটাকে পয়েন্ট করছে। যেহেতু এই অংশটা ভার্বকে পয়েন্ট করছে তাই জন্য এটা অ্যাডভার্ব হচ্ছে। আমরা জানি অ্যাডভার্ব তাকে বলে যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা আরও একটা অ্যাডভার্বকে নিয়ে কথা বলে। এখানে থাকা এই যে অংশটা when she opened it, সেটা একটা অ্যাডভার্ব, সেটা একটা ভার্বের পার্টকে নিয়ে বলছে মেইনলি, তাই জন্য এটা একটা অ্যাডভার্ব ক্লজ হয়েছে। আর তাছাড়াও when এর যে ব্যবহারটা হয়েছে সেটা এখানে ওপেন্ড পয়েন্টটাকে হাইলাইট করছে। মোট কথা এই টোটাল ইমপ্রেশনটাই ভার্বের উপরে যাচ্ছে। তো সেই সেন্সে আমরা বলতে পারি যে এটা হয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নেক্সট লাইনটা এসো, ইট read that someone had left a message। মানেটা কি? যেটা এখানে বলা ছিল যে এতে বলা ছিল যে কেউ একটি বার্তা রেখে গেছে। ইট read that someone had left a message। এইবার এই লাইনটার মধ্যে তাহলে কি হবে? দেখো এখানেও আছে দ্যাট, প্রথম লাইনেও আমরা দেখেছি দ্যাট এসছে, তাহলে এইখানের দ্যাট আর এখানের দ্যাটের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে বিশাল। কিভাবে? আগের লাইনে যে দ্যাটটা ব্যবহার হয়েছিল সেই দ্যাটটা বুককে নিয়ে বলেছিল, বুক ছিল একটা নাউন। এখানে যে দ্যাট আছে সে যদি বলি রিডকে নিয়ে বলছে, রিড তো নাউন নয়,
তাহলে ওর পাশে বসে কি এমন কাজ হবে? রিড যদি নাউন হতো এখানে, তাহলে সেক্ষেত্রে এটা ভাবা যেত। এখানে অ্যাকচুয়ালি এটা রিড প্রোনাউন্সিয়েশন করলেও ভুল হবে। এর প্রোনাউন্সিয়েশনটা হবে ইট রেড দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ। তো রেড বলা হচ্ছে এটা পাস্ট টেন্স, রিড ভার্বের সিম্পল পাস্ট টেন্স ফরম্যাট অনুযায়ী এটা ব্যবহার হয়েছে। তো এখানে এটা বলা হয়েছে এরকম একটা সেন্সে রিড শব্দটার ব্যবহার হয়েছে, সেটার পাস্ট সেন্স, তাই জন্য রেড উচ্চারণ হচ্ছে। তো এটা হলো মোটমাট কথা একটা ভার্বের পাশে বসেছে দ্যাট। আগের ক্ষেত্রে নাউনের পাশে দ্যাট ছিল, তাই হয়েছিল অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে সেরকম ব্যাপারটা হয়নি, সুতরাং এই দ্যাট তো রিডকে পয়েন্ট করছে না। তাহলে কিভাবে বুঝবো দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ? এই যে অংশটা ক্লজের, এই যে সাবঅর্ডিনেট ক্লজ পার্টটা, আমরা লিঙ্কার সহ তার সঙ্গে যুক্ত থাকা অংশটাকে বলি সাবঅর্ডিনেট ক্লজ। আর যেখানটায় লিঙ্কার থাকে না, মানে এই যেমন ধরো ইট রেড, তারপরে আগের লাইনে মিসেস সেন ফাউন্ড এ বুক, এই পার্টটুকু যেখানটায় লিঙ্কারটা যুক্ত নেই, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো এই যে দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ, এই অংশটাকে যেটা মানে এখানে যে অংশটা আমরা পেলাম, এই অংশটা তাহলে কি ক্লজ বলবো? এটা বোঝার জন্য সহজ উপায় হলো ইট রেড, এই যে ভার্বটা আছে, এই ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। ইট রেড এটা বললো বা এটা জানালো বা এটা বলেছিল, কি বলেছিল? যেটা আমরা এখানে লিখেছিলাম এতে বলা ছিল অ্যাকচুয়ালি। তো ইট রেড অর্থাৎ এতে বলা ছিল। এবার যদি প্রশ্ন করি এতে কি বলা ছিল, উত্তর আসবে দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ। দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ। যখন দেখবে এরকম অংশটাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে রিমেইনিং পার্টটাকে তুমি আনসার হিসেবে পাচ্ছ, জানবে সেটা হয়েছে নাউন ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউন হয় সেন্টেন্সের সে সাবজেক্টের সেকশানে বসে অথবা অবজেক্টের সেকশানে বসে, এরকমই আমরা দেখি। তো সেই সেন্স থেকে এটা সেন্টেন্সের যেন একটা অবজেক্ট লাইক হয়ে গেছে। ইট সাবজেক্টের পজিশনে আছে, তারপরে ভার্ব আছে, তারপরে এই অংশটা যেন অবজেক্টের পজিশনে বসে আছে। তো সেই সেন্সে এটা নাউনের মতন কাজ করছে। তাহলে আগের লাইনের সঙ্গে এই মানে প্রথম লাইনের সঙ্গে এই দ্যাটের আলাদা একটা পার্থক্য বুঝতে পারলাম। প্রথম লাইনে দ্যাটটা এই বুক নাউনকে নিয়ে বলছিল, এখানে সেটা নয়, ও নিজেই নাউন হিসাবে কাজ করছে। যখন তোমরা ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবে তখন নাউন হিসাবে যে কাজ করছে এটা বুঝতে পারবে যদি উত্তর হিসেবে ওই অংশটা আসে। ওকে, তো ইট রেড, হোয়াট ইট রেড বা হোয়াট ডিড ইট রিড, এরকম টাইপের যদি প্রশ্ন করো যে এটা কি পড়ে বা এটা কি বলে এরকম সেন্সে, তাহলে দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ। আচ্ছা, এখানে যে রিড শব্দটা অর্থে যে এখানে বলা ছিল লেখা আছে, সেই অর্থে আমরা এখানে রিড ভার্বের রেড ফর্মটা ব্যবহার হতে দেখতে পাচ্ছি। এটা নিয়ে কনফিউজ হবে না। এখানে যে কথাটা বলা হয়েছে বাংলাতে, এরকম কথা আমরা বাংলায় বলি, ইংলিশে ট্রান্সলেট করলে এরকম ধরনের সেন্সে আমরা এই রিড শব্দের ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, তো ইট রেড দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ হলো। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, দ্য মেসেজ হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক ইন্ট্রিগড হার। দ্য মেসেজ মানে কি, ওই যে বার্তাটা আর কি বলা হচ্ছে, বার্তাটি যেটি ছিল নীল কালিতে লেখা তাকে আগ্রহী করেছিল। বার্তাটি যেটি ছিল নীল কালিতে লেখা। তো দ্য মেসেজ হুইচ ওয়াজ, এখানে হুইচের ব্যবহারটা লক্ষ্য করো। হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, এইটা হলো ক্লজটা। এই হুইচটা কাকে নিয়ে বলছে? হুইচ মানে যেটি বলতে কার কথা বলছে? এই হুইচ মেসেজটার কথা বলছে। আর মেসেজ হলো নাউন, ঠিক যেরকমটা প্রথম লাইনে হয়েছিল। এখানে বুকটাকে নিয়ে দ্যাট বলেছিল, এখানে হুইচটা মেসেজকে নিয়ে বলছে। হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, তারপরে বাকি অংশটা রয়েছে ইন্ট্রিগড হার। তো দ্য মেসেজকে নিয়ে অর্থাৎ মেসেজকে অর্থাৎ যেটা কিনা একটা নাউন, তাকে কেন্দ্র করে যেহেতু হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক বলা হচ্ছে, তাই জন্য এটা আবারও একবার অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। যেহেতু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, নাউনকে নিয়ে সে বলছে, তাই জন্য এই অংশটা হয়েছে না আবারও একবার অ্যাডজেক্টিভ ক্লজ। পরের লাইনটা দেখো, বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস শি ওয়ান্টেড টু নো মোর। বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস, কারণ এটা ছিল রহস্যজনক। শি ওয়ান্টেড টু নো মোর, সে আরও জানতে চাইল। তো এই যে কথাটা বলা হলো বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস, এই যে কারণ এটা ছিল রহস্যজনক, এই সেন্সটাও যদি আমরা বোঝার চেষ্টা করি তখনও ঠিক এই যে দ্বিতীয় লাইনটায় দেখলাম ওয়েন শি ওপেন্ড, এই থিওরি অনুযায়ী বুঝতে হবে। অর্থাৎ যদি আমরা বিকজ পার্টটাকে নিয়ে ভাবি, বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস, এই পার্টটা তাহলে কাকে উদ্দেশ্য করে বলছে?
এই বিষয়টা বোঝাচ্ছে শি ওয়ান্টেড টু নো মোর, সে আরও জানতে চাইছে, এই বিষয়টাকে হাইলাইট করছে। সেই সেন্সে এটা আবারও একবার অ্যাডভার্বের মতন কাজ করছে। তাই জন্য এখানে বিকজ লিঙ্কার হিসাবে ব্যবহার হয়ে যে অংশটা দাঁড়াচ্ছে বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস, এইটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু অ্যাডভার্বের মতন কাজ করছে, অ্যাডভার্ব যেরকম একটা অ্যাডজেক্টিভকে বা ভার্বকে বা অ্যাডভার্বকে নিয়ে কথা বলে, সেই জন্য এখানেও আমরা দেখতে পাচ্ছি সেরকমই হচ্ছে। যেহেতু এই যে শি ওয়ান্টেড টু নো মোর, এই বিষয়টার উপরে ফোকাস করছে ও, তাই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর তাছাড়াও এখানে যে বিকজের ব্যবহারটা হচ্ছে সেটা এখানে লক্ষ্য করে দেখো, ইট ওয়াজ মিস্টেরিয়াস, এই মিস্টেরিয়াস পয়েন্টটা যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, তাকে পয়েন্ট করে বিকজ বসছে, কারণ এটা রহস্যজনক ছিল। তাহলে কারণ পয়েন্টটা কোন অংশটাকে হাইলাইট করছে? রহস্যজনককে। তো সেই সেন্সে বিকজ এখানে মিস্টেরিয়াসকে যেহেতু হাইলাইট করছে, বিকজ অ্যাডভার্ব ক্লজের যে রুল বা অ্যাডভার্ব হিসাবে যে রুলটা মেনটেন করার ছিল সেই রুলটাকে কিন্তু মেনটেন করছে। তাই জন্য এই পার্টটা আরও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে, যেরকমটা ঠিক হোয়েনের ক্ষেত্রে দেখলাম। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, she wondered who had written it, she wondered who had written it, মানেটা কি? দেখো এখানে লেখা আছে যে সে ভাবলো কে এটা লিখেছে। she wondered, এই যে she wondered, এই পার্টটা আমরা যে ওয়ান্ডারের পরে হু দেখতে পাচ্ছি, এটা কিভাবে বুঝবো? হু দেখো যে কথাটা রয়েছে, যেটা একটা লিঙ্কার, এই যে লিঙ্কারটা কিসের পরে রয়েছে? ওয়ান্ডার্ড কথাটার পরে রয়েছে। ওয়ান্ডার্ড একটা ভার্ব, ঠিক যেরকমটা যখন আমরা এই লাইনটা করছিলাম, ইট রেড দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ, এখানে দ্যাটের যে ব্যবহারটা হয়েছিল ভার্বের পরে হয়েছিল, এটা আমরা নাউন ক্লজ করলাম। এখানেও তাই হয়েছে, হু যেটা ব্যবহার হয়েছে ভার্বের পরে হয়েছে। তো ভার্বের পরে যেই আসবে তার মানে ওই অংশটা প্রধানত অবজেক্ট লাইক কাজ করছে। এখানেও তোমরা একই রকমভাবে ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে দেখতে পারো। শি ওয়ান্ডার্ড, সে ভাবলো। যদি প্রশ্ন করি কি দিয়ে, সে কি ভাবলো, উত্তর কি আসছে? হু হ্যাড রিটেন ইট, কে এটা লিখলো সেটা নিয়েই সে ভাবছে। তো এই যে তার ভাবার কাজটা, যেহেতু উত্তরটা আসছে এই হু থেকে বাকি অংশটা, তাই জন্য এটা হচ্ছে আবারও একবার নাউন ক্লজ। ওকে, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর রিমেইনিং এই হু থেকে বাকি অংশটা নাউনের মতন কাজ করছে, সেটা একটা অবজেক্টের মতন এখানে কাজ করছে। সেই সেন্স থেকে এটা হয়ে যাচ্ছে নাউন ক্লজ। হলো নেক্সট ওয়ান, অ্যাজ শি রেড ফার্দার, যখন সে আরও পড়লো তখন কি হচ্ছে? শি ফাউন্ড এ ক্লু, সে একটা ক্লু খুঁজে পেল। এখানেও দেখো শুরুতে ব্যবহার হয়েছে লিঙ্কার অ্যাজ। এর আগেও যখন আমরা দেখেছিলাম বিকজ এসেছিল শুরুর দিকে, তার আগে হোয়েন এসেছিল শুরুতে। এরম নয় যে সবসময় শুরুতেই আসবে, আমরা লাইনটাকে ঘুরিয়েও লিখতে পারি, মাঝখানেও পড়তে পারে। তো সেই জন্য কোন পজিশানে বসেছে সেটা দেখেই সবসময় ভাববে না, ইউজটা কীরকম হচ্ছে এটা বুঝতে হবে। তো এখানে অ্যাজ যেটা প্রথম দিকে ব্যবহার হয়েছে, এটাও একই রকমভাবে দেখো ভার্বকে পয়েন্ট করছে। অ্যাজ শি রেড ফার্দার, এই যে অংশটা, এটা কোন অংশটাকে বোঝাচ্ছে? শি ফাউন্ড ক্লু, তার ক্লুটা খুঁজে পাওয়াটাকে হাইলাইট করছে। যেহেতু এটা ভার্বের উপরে ফোকাস করছে, সেই জন্য অ্যাজ শি রেড ফার্দার এই বিষয়টা হয়ে যাচ্ছে আবারও একবার অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, অ্যাডভার্বের মতন ভার্বকে পয়েন্ট করছে। আর অ্যাজ এখানে যে সে রেড ফার্দার এই পয়েন্টটাকে হাইলাইট করছে। তো সেই সেন্স থেকে এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। এখন অবধি আমরা দেখলাম এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এরাকে বিকজ দিয়ে যে লাইনটা ছিল সেটাও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে, আর ওয়েন দিয়ে যে লাইনটা সেখানেও অ্যাডভার্বিয়াল ক্লজ হতে দেখতে পেলাম। পরের লাইনটা দেখো, ইট সাজেস্টেড দ্যাট শি শুড লুক ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ কি? যদি আমরা উপরের অংশ থেকে লাইনটার মানেটা বুঝি, কি বলা হচ্ছে? এটি তাকে লাইব্রেরিতে দেখে নিতে পরামর্শ দিল। অর্থাৎ ইট সাজেস্টেড দ্যাট, এটা তাকে পরামর্শ দিল যে, বা এটা তাকে প্রস্তাব দিল যে কি শি শুড লুক ইন দ্য লাইব্রেরি, তার লাইব্রেরিতে দেখে নেওয়াটা ঠিক হবে বা উচিত হবে। তো সেই সেন্সে এখানেও দেখো যে দ্যাটের ব্যবহারটা হয়েছে, দ্যাটটা ঠিক ভার্বের পরে এসছে, সাজেস্টেডের পরে দ্যাট এসছে। তাহলে দ্যাট এখানে কীরকমভাবে কাজ করছে? শুধু দ্যাট নয়, দ্যাট থেকে থাকা বাকি অংশটা, দ্যাট থেকে শুরু করে এই লাইব্রেরি পর্যন্ত অংশটা, এটা টোটালটাই একটা নাউনের মতন কাজ করছে। কিভাবে বুঝবো? ঠিক যেরকম আগে দেখলাম, সাজেস্টেড এই ভার্বটাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, হোয়াট ইট সাজেস্টেড বা হোয়াট ডিড ইট সাজেস্ট, এটা কি সাজেস্ট করলো, এটা কি পরামর্শ দিল বা কি প্রস্তাব দিল? উত্তর আসছে দ্যাট শি শুড লুক ইন দ্য লাইব্রেরি।
এই অংশটা উত্তর হিসেবে আসলো। তার মানে বলতে পারি এই যে টোটাল অংশটা এটা নাউনের মতন কাজ করলো। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাহলে ওটা হয়েছে নাউন ক্লজ। ওকে, পরেরটা দেখো। when she visited the library she discovered another note। আবারও দেখো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা যে when এর ব্যবহার হয়েছে, যেটা দ্বিতীয় লাইনে হয়েছিল when দিয়ে। তো অর্থাৎ এখানেও দেখতে পাবো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। কিভাবে? এই ওয়েনটা কাকে পয়েন্ট করছে? when she visited the library, যখন সে লাইব্রেরিতে গেল। তো এই যে ভিজিট করাটা, এই তার যাওয়াটাকে when পয়েন্ট করছে, যখন সেন্সটা তার যাওয়াটাকে পয়েন্ট করছে। এবং এই টোটাল পার্টটা when she visited the library সেটা she discovered another note, সে যে আরেকটা নোট খুঁজে পাচ্ছে, এই খুঁজে পাওয়াটা তার, সে যে আবিষ্কার করছে আরেকটা নোট, এই পয়েন্টটাকে হাইলাইট করছে। তাহলে এটা আরও একবার দেখলাম ভার্বকে পয়েন্ট করছে, আর যেই ভার্বকে পয়েন্ট করবে হয়ে যাবে অ্যাডভার্ব। তো এখানেও আরেকবার অ্যাডভার্ব ক্লজ দেখলাম। তারপরে লাস্ট লাইনটা দেখো, দিস নোট রিভিলড দ্যাট দ্য মিস্ট্রি ওয়াজ জাস্ট বিগিনিং। দিস নোট রিভিলড দ্যাট দ্য মিস্ট্রি ওয়াজ জাস্ট বিগিনিং। এখানেও দেখো দ্যাটের ব্যবহার আমরা লক্ষ্য করছি। এর আগেও আমরা দ্যাট দেখেছি, কিন্তু এখানেও যে দ্যাটের ব্যবহারটা হচ্ছে সেটা ভার্বের পরে এসছে, রিভিলড এটার পরে। তাহলেও এখানে একই রকমভাবে দেখতে পেলাম নাউন ক্লজের মতন সেন্স আসছে। যদি আমরা এই রিভিলড শব্দটাকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি যে কে রিভিল হলো, আনসার আসছে দ্যাট দ্য মিস্ট্রি ওয়াজ জাস্ট বিগিনিং। মিস্ট্রিটা, রহস্যটা সবে শুরু হচ্ছিল, এইটা রিভিল হলো, এইটা প্রকাশ পেল, এই বিষয়টা। তাহলে বলতে পারছি যে এই অংশটার মধ্যে আমরা নাউন ক্লজ আরও একবার দেখতে পেলাম। এইবার এতক্ষণ ধরে এই লাইনগুলোর মধ্যে যে বিষয়টা আমরা জানতে পারলাম, এটা একবার সামারাইজ করে নেওয়া যাক, কারণ এখানে অনেকটা লাইন রয়েছে, কনফিউশন তৈরি হতে পারে কোনটার পরে কি আসছে। তো আমি এটা একটা সামারাইজড ফ্যাক্ট হিসেবে পরে প্রেজেন্ট করছি। দেখো, একটু আগে যে লাইন্সগুলো দেখলে সেই 10টা লাইন্স এখানে দেখো পরপর আছে, এবং তার পাশে লেখা আছে কোনটার কি ক্লজ হচ্ছে, এবং কালার মিলিয়ে মিলিয়ে আমি লাইন্সগুলোকে এখানে রেখেছি। এখান থেকে আরেকবার আমরা জিস্ট হিসাবে বিষয়টাকে বুঝে নেব। প্রথম লাইনটা আছে, মিসেস সেন ফাউন্ড এ বুক দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মিসেস সেন একটা বই খুঁজে পেল যেটা ছিল বেশ আকর্ষণীয়। এটা বলা হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন বলা হয়েছে? কারণ এখানে লিঙ্কার দ্যাট সে বুককে নিয়ে বলছে, এবং এই দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এই টোটাল অংশটা, এই টোটাল পার্টটা বুককে নিয়ে বলছে। বুক একটা নাউন, নাউনকে নিয়ে যেহেতু বলছে, অ্যাডজেক্টিভ আমরা জানি নাউনকে নিয়ে বলে, সেরমভাবে কাজ করেছে, তাই এটা হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেম দেখো এখানেও দেখা যাচ্ছে, দ্য মেসেজ হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক ইন্ট্রিগড হার। তো মেসেজ যেটা আর কি নীল কালিতে লেখা ছিল সেটা তাকে খুব আগ্রহী করলো, তো ইন্ট্রিগড হার। তো এই যে অংশটা হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, এখানে হুইচটা মেসেজের পাশে বসেছে, মেসেজ একটা এখানে নাউন, তার পাশে বসেছে WH ওয়ার্ড হুইচ, যেটা একটা লিঙ্কার, এবং এই লিঙ্কার সহ যে অংশটা হুইচ ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, যেটা ছিল নীল কালিতে লেখা, এটা কাকে নিয়ে বলছে? টোটাল বিষয়টাই মেসেজটাকে নিয়ে বলছে। তাহলে মেসেজের পাশে বসে ও মেসেজকে নিয়ে বলছে, তার মানে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তাই জন্য এটাও হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর নেক্সট ওয়ানটা দেখো, when she opened it, যখন সে এটা খুললো, she saw a note, সে একটা নোট দেখতে পেল। এটা হয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। কেন হয়েছে অ্যাডভার্ব ক্লজ? কারণ এখানে আমরা অ্যাডভার্বের মতন ক্লজটার ব্যবহার হতে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কিনা সেন্টেন্সের একটা কোনো ভার্বকে বা অ্যাডভার্বকে বা একটা অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলে। তো সেই সেন্সে এই যে when she opened it, এই যে পার্টটা যেখানে WH ওয়ার্ড লিঙ্কার when ব্যবহার হয়েছে, এই অংশটা কাকে নিয়ে বলছে? she saw a note, তার নোট একটা দেখা, সে যে নোটটা দেখলো ওই পয়েন্টটাকে ফোকাস করছে। যে নোটটা ইম্পর্টেন্ট নয়, বাট ওটা যে দেখলো সেটার পয়েন্টটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। তো এই পার্টটা যেহেতু সকে নিয়ে বলছে, তাই জন্য ভার্বকে নিয়ে বলছে বলে অ্যাডভার্ব ক্লজ হয়েছে। তাছাড়াও এখানে ওয়েনের যে ব্যবহারটা সেটা হয়েছে তার এই ওপেন করা বিষয়টাকে ফোকাস করে। ওয়েন এখানে ওপেনড পার্টটাকে হাইলাইট করছে, ইটটাকে অতটা নয় বা শিকে নয়। ওয়েন এখানে সে যে ওটা খুললো, এই খোলার বিষয়টাকে হাইলাইট করছে, তাই জন্য ওয়েন অবশ্যই একটা অ্যাডভার্বের যে রুল সেটাকে মেনটেন করতে হেল্প করছে, সেই জন্য এটা অ্যাডভার্ব ক্লজ হয়েছে। সেম অ্যাডভার্ব ক্লজ আমরা পরে দেখো ইয়েলো কালারের মধ্যে আবারও আছে, যে বিকজ ইট ওয়াজ মিস্ট্রিয়াস শি ওয়ান্টেড টু নো মোর। অ্যাডভার্ব ক্লজ আছে, মানেটা কি? কারণ সে কারণ এটা ছিল রহস্যজনক, শি ওয়ান্টেড টু নো মোর, সেই জন্য সে আরও জানতে চেয়েছিল। এইবার এখানে কারণ পার্টটা কোন পয়েন্টটাকে হাইলাইট করছে? এই যে এখানে মিস্ট্রিয়াস, এটার জন্য বসেছে সে,
এটা যে রহস্যজনক, এই রহস্যজনক বিষয়টাকে কারণ বলা হয়েছে, কারণ রহস্যজনক তাই জন্য এরকম হয়েছে ব্যাপারটা। তো সেই সেন্সে বিকজটা মিস্টেরিয়াস যেটা একটা অ্যাডজেক্টিভ, সেই মিস্টেরিয়াস অ্যাডজেক্টিভটাকে নিয়ে বলছে বলে এটা অ্যাডভার্বের মতন কাজ করছে। এবং এই বিকজ ইট ওয়াজ মিস্টেরিয়াস এই টোটাল পার্টটা, এই যে শি ওয়ান্টেড টু নো মোর, এইটা তার জানার ইচ্ছেটা যে বেশি আছে এই পয়েন্টটাকে হাইলাইট করলো, মানে ভার্বকে নিয়ে বললো। তো সেই সেন্সে অ্যাডভার্বের মতন কাজ করলো। থার্ড ওয়ানটা দেখো, অ্যাজ শি রেড ফার্দার শি ফাউন্ড আ ক্লু, যেই সে আরও পড়লো সে একটা ক্লু পেলো, এটাও অ্যাডভার্ব ক্লজ হয়েছে। সেম প্রসেস এখানে দেখো, অ্যাজ দিয়ে লাইনটা শুরু হয়েছে, তো অ্যাজ শি রেড ফার্দার এই পয়েন্টটা তার যে ক্লু খুঁজে পাওয়া, ফাউন্ডের ফ্যাক্টটাকে হাইলাইট করছে, ভার্বকে পয়েন্ট করলো। আর এখানে অ্যাজের ব্যবহারটা রেড ফার্দার সে যে আরও পড়লো, এই পড়ার পয়েন্টটাকে হাইলাইট করছে, তাই জন্য ওই পয়েন্টের উপর ইমপ্রেশন আনছে বলে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নেক্সট ওয়ান দেখো, when she visited the library she discovered another note, যখন সে লাইব্রেরিতে গেল সে আরেকটা নোট দেখতে পেলো বা আবিষ্কার করলো, এখানেও এটাও অ্যাডভার্ব ক্লজ হয়েছে। সেম ম্যাটার, আমরা এখানে যখন when দেখেছিলাম সেম প্রসেসে এখানেও হয়েছে। when she visited the library, when এর ব্যবহারটা তার লাইব্রেরিকে ভিজিট করার জন্য সেই পয়েন্টটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি ব্যবহারটা হচ্ছে, এবং এই when she visited the library টোটাল পার্টটা সে যে আরেকটা নোট ডিসকভার করছে, ওই আবিষ্কার করা ভার্ব ওই পয়েন্টটাকে ফোকাস করছে, তাই জন্য এই পার্টটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটা বাকি আছে, ইট রেড দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ, এটাতে বলা হয়েছে যে কেউ একজন একটা মেসেজ রেখে গেছে, এটা হয়েছে নাউন ক্লজ। কিভাবে বুঝবো? দেখো এখানে ভার্বের পরে আছে দ্যাট, এই ভার্বটাকে যদি আমরা, মানে এখানে রেড যেটা লেখা রয়েছে এটাকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, উত্তর হিসেবে যদি পরের অংশটা আসে তাহলে জানতে হবে হয়েছে ওটা নাউন ক্লজ। কারণ নাউন ক্লজের মধ্যে যে ক্লজের পার্টটা সেটা নাউনের মতন কাজ করে, আর সেন্টেন্সের মধ্যে নাউন হয়, সেন্টেন্সে যখন বসে নাউনটা সে হয় সাবজেক্ট অথবা অবজেক্ট হয়। তো সেই সেন্স থেকে এখানে নাউন ক্লজটা সাবজেক্ট বা অবজেক্ট সেন্সে ব্যবহার হয়, তো সেই সেন্সে এখানে দেখবো আমরা এটা অবজেক্টের মতন কাজ হয়েছে। তো রেডকে যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি তখনই আনসারটা আসবে যে কি এটা বলে, তখন উত্তর আসছে দ্যাট সামওয়ান হ্যাড লেফট আ মেসেজ, এইটাই বলে দেয়, এটাই জানায়। তো সেইটাই আমরা এটা পড়লে এটা আমরা জানতে পারি, তো এই সেন্সটা। পরে দেখো নেক্সট ওয়ান যেটা আসছে, শি ওয়ান্ডার্ড হু হ্যাড রিটেন ইট, তোমরা কালার ম্যাচ করে করে নাও তাহলে সহজে খুঁজে পেতে সুবিধা হবে, আমি সেরকমভাবেই কালার করে করে দিয়েছি। শি ওয়ান্ডার্ড হু হ্যাড রিটেন ইট, সে ভাবলো কে এটা লিখলো এটা নিয়ে। তো সে যে ভাবলো যে কে এটা লিখেছে, এটা নাউন ক্লজ কেন হয়েছে? এখানেও দেখো ওয়ান্ডার্ড ভার্ব, তার পাশে রয়েছে হু, তো এই হু থেকে হু হ্যাড রিটেন ইট এই পার্টটাও আমরা যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি আনসার পেয়ে যাব। কিভাবে? সে ভাবলো, সে কি ভাবলো, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, সে কি ভাবলো, উত্তর হু হ্যাড রিটেন ইট, কে এটা লিখলো এইটা সে ভাবলো। তো এই যে সেন্সটা আনসার হিসেবে আসছে, তাই জন্য এটা হয়ে গেছে নাউন ক্লজ। এই পার্টটা যেন অবজেক্ট লাইক, শি হলো সাবজেক্ট, ওয়ান্ডার্ড হলো ভার্ব, আর হু হ্যাড রিটেন ইট এটা যেন অবজেক্ট হয়েছে এরকম। তারপরে দেখো, ইট সাজেস্টেড দ্যাট শি শুড লুক ইন দ্য লাইব্রেরি, এই ব্যাপারটা ঠিক এটার মতনই, ইট রেড দ্যাট একই সেন্সে এটাও হয়েছে। সাজেস্টেড ভার্ব এটা পরামর্শ দিল বা এটা আর কি প্রস্তাব দিল যে তার লাইব্রেরিতে দেখা উচিত, দেখে নেওয়াটা ঠিক হবে এরকম সেন্সে। তো সাজেস্টেডকে তুমি যদি প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে, এটা কে সাজেস্ট করলো, উত্তর কি আসছে দ্যাট শি শুড লুক ইন দ্য লাইব্রেরি, এই পার্টটা উত্তরে আসছে। তার মানে এই অংশটাও অবজেক্টের মতন কাজ করছে, সাবজেক্ট ইট, সাজেস্টেড ভার্ব, দ্যাট শি শুড লুক ইন দ্য লাইব্রেরি, টোটালটা হচ্ছে অবজেক্ট। সেরকম সেন্সে এটা নাউনের মতন কাজ করলো, তাই নাউন ক্লজ হলো। ওকে, লাস্ট ওয়ান, this note revealed that the mystery was just beginning, this note revealed that the mystery was just beginning, তার মানে নোটটা রিভিল করলো, নোটটা প্রকাশ করলো কি যে এই রহস্যটা ছিল সবে শুরু হচ্ছিল এইটা। তো এখানে এটাও নাউন ক্লজ হয়েছে, সেম ম্যাটার, দ্যাট আছে, দ্যাটটা কোথায় আছে, রিভিলড একটা ভার্ব তারপরে আছে, ভার্বটাকে প্রশ্ন করো ওয়ার্ড দিয়ে কি প্রকাশ করলো, কি জানালো, এই বিষয়টা প্রকাশ করলো যে দ্যাট দ্য মিস্ট্রি ওয়াজ জাস্ট বিগিনিং, রহস্যটা সবে শুরু হচ্ছিল, এই বিষয়টা জানালো। তাহলে আমরা বলতে পারি দিস নোট এটা সাবজেক্টের মতন হয়েছে, তারপরে রিভিলড এটা ভার্ব হয়েছে, এবং তারপরে দ্যাট দ্য মিস্ট্রি ওয়াজ জাস্ট বিগিনিং এই পার্টটা অবজেক্টের মতন কাজ করছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পার্ট পেয়ে গেলাম, তাহলে এটা নাউনের মতন কাজ করলো। তো সেই সেন্সে নাউন ক্লজ হয়ে গেল। এরকমভাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ দেখতে পেলে কিভাবে একটা প্যারার মধ্যে বহুবার ব্যবহার হয়ে ওরা একটা প্যারাকে কমপ্লিট করলো। তো এরকমভাবে তোমরাও লাইন্স বানাও, একটা এরকম
প্যারা লেখো বা একটা কেন অনেকগুলোই লেখো, যেখানে এরমভাবে পরপর ইউজ করো। যত প্র্যাকটিস করবে বিষয়টা তত ক্লিয়ার হয়ে যাবে এবং তখন দেখবে এক্সাম কপিতে আর কনফিউশনটা আসছে না। যদি তোমাদের এখনও কোনো কনফিউশন ফিল হয় কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো আজকে এটুকুই থাকছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।